আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সামনে যে বিষয়টা রয়েছে, এটা রীতিমতো রাজনৈতিক হিসাব-নিকাশ আর কৌশলগত ভুলের একটা বেশ চমকপ্রদ কেস স্টাডি। হ্যাঁ, একদমই তাই। বিষয়টা খুবই কৌতূহলোদ্দীপক। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল চরমোনাইয়ের রাজনৈতিক ভুল এবং জামায়াতে ইসলামের উত্থান শীর্ষক একটা বেশ তথ্যবহুল আর বিশ্লেষণাত্মক প্রবন্ধ। তো এই উৎস উপাদানে বেশ কিছু মাঠ পর্যায়ের ডেটা আর রাজনৈতিক পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। ঠিক। তবে আলোচনার শুরুতেই একটা বিষয়ে আমাদের উদ্দেশ্যটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো। হ্যাঁ, অবশ্যই। আজকের এই বিশ্লেষণের মূল মিশন হল রাজনৈতিক কৌশল, জোটবদ্ধতার সমীকরণ আর নেতৃত্বের অতি আত্মবিশ্বাসের পরিণতি কিভাবে একটা দলের পুরো কাঠামোকে নাড়িয়ে দিতে পারে সেটাই প্রবন্ধের আলোকে বোঝা। একদম। আর যেহেতু আমাদের আজকের উৎস উপাদানটা রাজনৈতিকভাবে একটু সংবেদনশীল, এখানে ডানপন্থী ও বামপন্থী নানা দৃষ্টিভঙ্গির ছায়া থাকতে পারে, তাই খুব স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে আমরা এখানে কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছি না। তা তো বটেই। আমরা কোনো বিশেষ মতাদর্শকে সমর্থন বা বিরোধিতাও করছি না। না, একদমই না। আমাদের কাজ হলো কেবল প্রবন্ধে দেওয়া তথ্য, উপাত্ত আর দাবিগুলোকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা। তো চলুন বিষয়টা একটু খুলে বলি। হ্যাঁ, শুরু করা যাক। রাজনীতিতে কিভাবে একটা মাত্র ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত আত্মবিশ্বাস পুরো দলের ভবিষ্যৎকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে, আজকের আলোচনাটা তারই একটা নিখুঁত উদাহরণ। সত্যি বলতে রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে যে বাস্তবতার চেয়ে বড় কোনো শিক্ষক নেই, আর আজকের এই প্রবন্ধটা আমাদের সেই সুযোগটাই দিচ্ছে। কিভাবে ড্রয়িং রুমে নেওয়া সিদ্ধান্তগুলো ভোটের মাঠে মার খায়, তাই তো? একদম। কিভাবে এই সিদ্ধান্তগুলো নির্মম বাস্তবতার মুখোমুখি হয়, সেটাই এখানকার মূল আকর্ষণ। চলুন তাহলে শুরু থেকেই ব্যাপারটা একটু দেখি। প্রবন্ধটা শুরু হয়েছে চরমোনাইয়ের একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের প্রেক্ষাপট দিয়ে। হ্যাঁ, সেই এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তটা। ঠিক। জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে সম্পূর্ণ এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা। প্রবন্ধের ভাষায় এটা ছিল চরমোনাইয়ের রাজনৈতিক জীবনের অন্যতম বড় একটা ভুল। এখানকার আকর্ষণীয় দিকটা হল তাদের প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যকার আকাশ-পাতাল তফাত। কিন্তু এখানে আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা প্রশ্ন করতে চাই। নির্বাচনের আগে যে কোনো রাজনৈতিক দলই তো নিজেদের স্বাধীন শক্তি যাচাই করতে চাইতে পারে, তাই না? হ্যাঁ, তা পারে। এটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। তাহলে এই পদক্ষেপটাকে একটা হিসাব করা ঝুঁকির বদলে কেন সরাসরি বড় ভুল বা অহংকার বলা হচ্ছে? এটা একটা চমৎকার প্রশ্ন। শক্তি যাচাই করাটা দোষের কিছু নয় যদি আপনার কাছে মাঠের বাস্তব তথ্য থাকে। কিন্তু প্রবন্ধ আমাদের যে প্রেক্ষাপট দিচ্ছে সেটা সাধারণ শক্তি যাচাইয়ের পর্যায়ে পড়ে না। আচ্ছা। এখানকার আসল পার্থক্যটা হল একটা নিশ্চিত রাজনৈতিক সুযোগকে প্রত্যাখ্যান করার ধরন। প্রবন্ধ বলছে নির্বাচনের আগে চরমোনাইকে জামায়াতের তরফ থেকে প্রায় ৫০টা আসনের একটা বিশাল প্রস্তাব দেওয়া হয়েছিল। ৫০টা আসন, এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, ৫০টা। জোটের রাজনীতির গভীরে গিয়ে যদি চিন্তা করেন ৫০টা আসন ছেড়ে দেওয়া মানে কি? এর মানে হল জামায়াত সেই ৫০টা এলাকায় নিজেদের নেতাদের আকাঙ্ক্ষাকে অবদমিত করে চরমোনাইয়ের প্রার্থীদের জায়গা করে দিতে রাজি ছিল। হ্যাঁ, জোটের রাজনীতিতে এটা একটা অনেক বড় সাংগঠনিক ছাড়। ঠিক। তো চরমোনাই যখন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে একা নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, তখন এর পেছনে কেবল শক্তি যাচাইয়ের ইচ্ছা ছিল না। তাহলে কি ছিল? তাদের ভেতরে এমন এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে তাদের নিজস্ব ভোট ব্যাংক অন্য যে কোনো জোটের চেয়ে বেশি শক্তিশালী। আর আত্মবিশ্বাস যখন বাস্তবতার কোনো তোয়াক্কা করে না, তখনই সেটা অহংকারের রূপ নেয়। আর সেই বাস্তবতা যে কতটা ভয়াবহ ছিল তা প্রবন্ধের পরিসংখ্যানগুলো দেখলেই যে কারো চোখ কপালে উঠবে। একদম। চট্টগ্রাম, বগুড়া বা বরিশালের মতো এলাকা, যেগুলোকে চরমোনাই হয়তো তাদের শক্ত ঘাঁটি বলে মনে করত, সেখানে প্রায় সব জায়গাতেই তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। হ্যাঁ, প্রবন্ধে স্পষ্ট বলা আছে যে তারা কোথাও পেয়েছে মাত্র ৩,০০০, আবার কোথাও বড় জোর ৫ থেকে ৬,০০০ ভোট। একটা নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার মানে হল মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগও না পাওয়া। এটা তো এক প্রকার প্রকাশ্য রাজনৈতিক অবমাননা। তা তো বটেই। আর এই অবমাননার চিত্রটা আরও পরিষ্কার হয় যখন আমরা নির্দিষ্ট কিছু তুলনামূলক উদাহরণের দিকে তাকাই। বরিশাল ৬ বা বাকেরগঞ্জ আসনের উদাহরণটা, তাই না? হ্যাঁ, প্রবন্ধে বাকেরগঞ্জ আসনের খুব তীক্ষ্ণ একটা তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হয়েছে। সেই আসনে জামায়াতে ইসলামী চরমোনাই প্রার্থীর চেয়ে
বহু গুণ বেশি ভোট পেয়েছে। অথচ চরমোনাইয়ের হাবভাব এমন ছিল যেন তাদের সমর্থন ছাড়া ওই অঞ্চলে অন্য কারো জেতা সম্ভবই না। এই যে মাঠের বাস্তব ভোট ব্যাংকের সাথে নেতৃত্বের কাল্পনিক চিন্তাধারার অমিল, এটাই যে কোনো দলের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনে। নেতারা যখন অন্ধ অনুসারীদের দ্বারা পরিবেষ্টিত থাকেন, তখন তারা ধর্মীয় জমায়েতের আকারকে ভোটের বাক্সের প্রকৃত শক্তির সাথে গুলিয়ে ফেলেন। ঠিক এই জায়গাটিতেই মুফতি ফয়জুল করিম, যিনি শায়েক চরমোনাই হিসেবে বেশি পরিচিত, তার ভূমিকা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে এই প্রবন্ধটা। হ্যাঁ, এখানে একটা দারুণ কৌতূহলোদ্দীপক তুলনা টানা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় নেতাদের দিকে তাকালে আমরা কি দেখি? প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে তারেক রহমান অতীতে বড়জোর 2টি আসনের নির্বাচন করেছেন, কিন্তু 3 জায়গায় যাওয়ার ঝুঁকি নেননি। ঠিক। অন্যদিকে ড. শফিকুর রহমান মাত্র একটা আসনে নির্বাচন করেছেন। এরা প্রত্যেকেই তো জাতীয় পর্যায়ের সুপরিচিত নেতা। হ্যাঁ, অবশ্যই। আর সেখানে মুফতি ফয়জুল করিম কী করলেন? তিনি নিজের জনপ্রিয়তার ওপর এতটাই অতি আশাশীল ছিলেন যে 2টি আসনে দাঁড়িয়ে 2টিতেই শোচনীয়ভাবে হেরেছেন। এই পরাজয়টা কেবল সংখ্যাতাত্ত্বিক নয়, এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। যখন কোনো নেতা আধ্যাত্মিক বা ধর্মীয় কর্তৃপক্ষের আসনে বসেন, তখন তিনি এক ধরনের প্রশ্নহীন আনুগত্যের আশা করেন। একদম ঠিক। কিন্তু নির্বাচনী রাজনীতির মাঠে নামলে বুঝতে হয় যে সাধারণ ভোটাররা অনেক বেশি বাস্তববাদী। ফয়জুল করিমের এই 2টি আসনের শোচনীয় পরাজয় মূলত প্রমাণ করে দিয়েছে যে সুসংগঠিত দলের সমর্থন ছাড়া চরমোনাইয়ের নিজস্ব শক্তিতে জয়লাভ করার সক্ষমতা এখন নেই। এই পরাজয়ে তাদের সেই অজেয় ইমেজের বেলুনটাকে পুরোপুরি ফুটো করে দিয়েছে। হ্যাঁ, আর মনে হচ্ছে নির্বাচনের সেই বিশাল ধাক্কা খাওয়ার পর এখন তাদের ভুল ভাঙতে শুরু করেছে। কারণ প্রবন্ধের দ্বিতীয় অংশে আমরা একটা বিশাল আফসোসের চিত্র দেখতে পাচ্ছি। চরমোনাই এখন তাদের এই মারাত্মক ভুলটা হাড়ে হাড়ে অনুধাবন করতে পারছে। তা তো করবেই। প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে চরমোনাইয়ের ভেতর থেকেই এখন আক্ষেপ করে বলা হচ্ছে, আমরা যদি জামায়াতের সাথে থাকতাম, জামাত সরকার গঠন করত। মানে সেই অতি আত্মবিশ্বাসের পর্দা এখন সরে গিয়ে বাস্তবতার তীব্র দহন শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু এই উপলব্ধিটা এসেছে অনেক দেরিতে। জোটের রাজনীতিতে টাইমিং বা সময়জ্ঞান আর ইতিহাসের পাঠ খুব গুরুত্বপূর্ণ। ঠিক। বড় ক্যানভাসে যদি দেখি, অতীত ঘাটলে দেখা যায় যে ছোট দলগুলো যেমন এনসিপি বা ওই ধরনের দলগুলো জামায়াতের সুশৃঙ্খল ভোট ব্যাংকের সহায়তায় নির্বাচনে জিতেছে। এমনকি বিএনপিও অতীতে জামায়াতের জোরালো সহায়তায় সরকার গঠন করেছে। আর চরমোনাই সেই সময়ে এই ঐতিহাসিক বাস্তবতাটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছিল। একদম। জোটের রাজনীতি কোনো আবেগ নয়, এটা হলো নিছক গণিত। ঐতিহ্যবাহী ধর্মীয় ভোট ব্যাংকের সাথে যখন একটা সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক ভোট ব্যাংক যুক্ত হয়, তখন একটা অপরাজেয় সমীকরণ তৈরি হয়। চরমোনাই এই গণিতটা বুঝতে পারেনি। আর এখান থেকেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। মানে রাজনীতিতে অবস্থান কিভাবে রাতারাতি 180 ডিগ্রি ঘুরে যেতে পারে, তার এক অবিশ্বাস্য চিত্র ফুটে উঠেছে এই প্রবন্ধে। হ্যাঁ, রাজনীতিক ডিগবাজির ব্যাপারটা। নির্বাচনের আগে এই চরমোনাইয়ের নেতারাই তো পল্টনের জনসভায় দাঁড়িয়ে তারেক রহমানকে তীব্র ভাষায় আক্রমণ করে স্লোগান দিয়েছিলেন। আর আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আজ সেই তারেক রহমানকেই নাকি তারা আব্বা ডেকে মন্ত্রিত্ব চাওয়ার চেষ্টা করছেন। এ ধরনের অভিযোগ উঠছে চরমোনাইয়ের বিরুদ্ধে। আপনার বসকে চরম অপমান করলেন, আর ঠিক পরের দিন সকালে তার অফিসে গিয়ে হাসি মুখে প্রমোশন চাইলেন। উপমাটা একদম নিখুঁত হয়েছে। যখন নিজস্ব শক্তিতে ক্ষমতায় যাওয়ার পথ চিরতরে রুদ্ধ হয়ে যায় আর অহংকার ভেঙে পড়ে, তখন এই ধরনের মরিয়া অবস্থা তৈরি হয়। পদের জন্য মরিয়া অবস্থা। হ্যাঁ, প্রবন্ধের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় চরমোনাই এখন বিএনপির কাছে মূলত একটা নিবিড় দর কষাকষির চেষ্টা করছে। তারা নাকি মন্ত্রী হতে চাইছে। মন্ত্রী না জুটলে নিদনপক্ষে একজন প্রতিমন্ত্রী, আর সেটাও যদি না জোটে, তবে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব, বড় কোনো সরকারি মসজিদের খতিবের পদ বা সরকারি বোর্ডের কোনো পদ। অর্থাৎ ক্ষমতার কাছাকাছি কোনো না কোনো একটা পদ তাদের পেতেই হবে। তাদের চাওয়াগুলোর এই পতনশীল গ্রাফটাই কিন্তু তাদের রাজনৈতিক দৈন্যদশাকে প্রকাশ করছে। আর এই দর কষাকষির সবচেয়ে অদ্ভুত দিকটা প্রকাশ পেয়েছে তাদের একমাত্র জয়ী প্রার্থীর বক্তব্যের মাধ্যমে। হ্যাঁ, সেই আলটিমেটামটা। প্রবন্ধে উল্লেখ আছে যে সেই জয়ী প্রার্থী নাকি বলেছেন, আমাদের ছাড়া আপনারা জিততে পারতেন না। একদিকে সারা দেশে জামানত বাজেয়াপ্ত হওয়ার ছড়াছড়ি, আর অন্যদিকে এই ধরনের চরম দাবি। পুরো বিষয়টা একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি করে না? পুরোটাই একটা রাজনৈতিক ফাঁকা আওয়াজ বা ব্লাফ।
যখন দলের অস্তিত্ব সংকটে তখন মিত্রদের এমন কথা বলাটা তো সির্ফ ব্লাফি মনে হয়। রাজনৈতিক দর কষাকষির টেবিলে দুর্বলতা ঢাকতে অনেক সময় এই ধরনের জোরালো শব্দ ব্যবহার করা হয়, কিন্তু সমস্যা হল টেবিলের অপর পাশে বসে থাকা বিএনপির কাছেও মাঠের আসল তথ্য রয়েছে। তারা তো জানে চরমোনাইয়ের আসল ভোট ব্যাংক কতটুকু। ঠিক, এই ধরনের কৌশলগুলো তখনই কাজ করে যখন আপনার দলের ভিত্তি মজবুত থাকে। কিন্তু প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ঘাটন হল চরমোনাইয়ের ক্ষেত্রে সেই ভিত্তিটাই এখন চরম হুমকির মুখে। একদম ঠিক। কারণ আমরা যদি প্রবন্ধের আরেকটু গভীরে যাই তাহলে দেখব যে সমস্যা শুধু বাইরে বা অন্য দলের সাথে দর কষাকষিতে সীমাবদ্ধ নেই। আসল আগুনটা জ্বলছে দলের ঠিক ভেতরেই। অভ্যন্তরীণ ক্ষোভটা এখন চরম আকার ধারণ করেছে। অনেক গুরুত্বপূর্ণ আর মাঠ পর্যায়ের নেতা এখন দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তবে এখানে আমি একটু সূত্র ধরে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। নির্বাচনের পর সব দলই তো একটা হতাশা কাজ করে। ক্ষোভের কারণে দলের ভেতরে একটু আধটু কাদা ছোড়াছুড়ি হওয়া বা কিছু নেতার দল বদল করাটা কি খুব অস্বাভাবিক? এটাকে কি আসলেই দলের স্থায়ী ভাঙন হিসেবে দেখা যায়? এটা সাময়িক ধাক্কার চেয়ে অনেক বেশি কিছু, কারণ দল ছাড়ার পেছনের কারণগুলো সম্পূর্ণ কাঠামোগত। আচ্ছা। প্রবন্ধে ঢাকার একজন সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলরের উদাহরণ দেওয়া হয়েছে, যিনি সংসদ নির্বাচনও করেছিলেন। হ্যাঁ, প্রবন্ধটাতে তার উক্তিটা আছে। তিনি প্রকাশ্যে যে কথাটা বলেছেন তা চরমোনাইয়ের বর্তমান রাজনৈতিক দেউলিয়াত্বের একটা নিখুঁত সারসংক্ষেপ। তিনি স্পষ্টভাবে বলেছেন, এই দল রাজনীতি বোঝে না, রাজনীতি শিখলে তবেই কাজ করব। মানে বাস্তব রাজনীতি বনাম আবেগের দ্বন্দ্ব। ঠিক, এই বক্তব্যটা প্রমাণ করে যে রাজনীতিতে কেবল ধর্মীয় আবেগ দিয়ে বেশি দূর এগোনো যায় না। যারা সত্যি স্থানীয় বা জাতীয় পর্যায়ে বাস্তব রাজনীতি করতে চান, তারা দেখছেন যে চরমোনাইয়ের প্ল্যাটফর্মটা কোনো বাস্তবসম্মত কৌশল দিতে পারছে না। আর সে কারণেই তারা ক্রমশ জামায়াতের দিকে ঝুঁকছেন। হ্যাঁ, প্রবন্ধ বলছে এই নেতারা জামায়াতে ইসলামের দিকে ঝুঁকছেন কারণ তারা সেখানে একটা সুসংগঠিত রাজনৈতিক কাঠামো দেখতে পাচ্ছেন, যা তাদের টিকে থাকতে সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা হলো এই অভ্যন্তরীণ ক্ষোভের তীর সরাসরি শীর্ষ নেতৃত্বের দিকে তাক করা। প্রবন্ধ থেকে সরাসরি কিছু উদ্ধৃতি দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ফয়জুল করিমের সমালোচনার বিষয়টা? হ্যাঁ, দলের ভেতর থেকেই খোদ ফয়জুল করিম সম্পর্কে বলা হচ্ছে অহংকারী, মাথা গরম, এমনকি কেউ কেউ তো সরাসরি বলছেন এই লোক দল ডুবিয়েছে। নিজের দলের কর্মীদের কাছ থেকে একজন নেতার সম্পর্কে এমন মন্তব্য শোনাটা বিশাল অশনি সংকেত। শুধু অশনি সংকেত নয়, এটা নেতৃত্বের প্রতি আস্থার চূড়ান্ত অবক্ষয়। এর সাথে যুক্ত হয়েছে আরও মারাত্মক একটা অভিযোগ, স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী আচরণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতাদের অযৌক্তিক বহিষ্কারের বিষয়টা, তাই না? হ্যাঁ, প্রবন্ধে এটা খুব গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। যখন একটা দল আদর্শিক ভিত্তির ওপর দাঁড়ানো থাকে, তখন তাদের কাছে নৈতিকতার উচ্চমান আশা করা হয়। একদম। কিন্তু ভিন্ন মত সহ্য করার মানসিকতা না থাকায় যখন গায়ের জোর বা একক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়, তখন দলের নেতারাই শীর্ষ নেতাকে ফ্যাসিস্ট বলতে শুরু করেন। এখানকার সবচেয়ে তাৎপর্যপূর্ণ পয়েন্টটা হলো এই, ফ্যাসিস্ট তকমাটা বাইরের কারো দেওয়া নয়। এটা দলের ভেতরেরই পুঞ্জীভূত ক্ষোভ। ঠিক, নিজ দলের ভেতর থেকে যখন এমন অভিযোগ ওঠে, তখন বুঝতে হবে দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা পুরোপুরি ধসে পড়েছে। তাহলে এই পুরো আলোচনাটা সারমর্ম কি দাঁড়ায়? আজকের এই সুদীর্ঘ গভীর বিশ্লেষণের মাধ্যমে আমরা যদি প্রবন্ধের মূল নির্যাসটুকু একত্রিত করি, তাহলে দেখতে পাই কিভাবে অতিরিক্ত আত্মবিশ্বাস আর রাজনৈতিক বাস্তবতাবোধের চরম অভাব একটা দলকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে। জোটের রাজনীতিতে নিজের আসল ওজন বুঝতে না পারা, অনুমানের ওপর ভিত্তি করে মিত্রদের ছুঁড়ে ফেলা আর দলের ভেতরের ভিন্নমতকে কঠোরভাবে দমন করার যে পরিণতি, তা আজকের এই উৎস উপাদানে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবং এই প্রবন্ধের উপসংহার আমাদের ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার ইঙ্গিত দেয়। আগামী দিনের ইঙ্গিতটা? হ্যাঁ, আগামী দিনে যখন স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচনগুলো সামনে আসবে, তখন চরমোনাই থেকে বাস্তববাদী নেতাদের জামায়াতে যোগ দেওয়ার প্রবণতা আরও বাড়বে। আর ফয়জুল করিমের নেতৃত্ব আরও তীব্রভাবে প্রশ্নবিদ্ধ হবে। ঠিক, রাজনীতিতে টিকে থাকার প্রধান শর্তই হল পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া। চরমোনাই কি নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করবে, নাকি অহংকারের বশবর্তী হয়ে আরও গভীর খাদের দিকে তলিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। যারা আমাদের আজকের এই আলোচনা শুনছেন, তাদের জন্য এই বিশ্লেষণটা কেবল একটা নির্দিষ্ট দলের গল্প নয়,
রাজনীতি সচেতন যে কারোর জন্যই এটা একটা শিক্ষণীয় বিষয়। কারণ এটা রাজনৈতিক রণকৌশল আর বাস্তবতাবোধের একটা নিখুঁত পাঠ। একদম। তবে বিদায় নেওয়ার আগে আজকের এই আলোচনার মূল সুরের সাথে যুক্ত একটা নতুন আর ভাবনার উদ্রেককারী প্রশ্ন উন্মুক্ত করে দিতে চাই, যেটা প্রবন্ধে নেই কিন্তু এর সাথে প্রাসঙ্গিক। হ্যাঁ, অবশ্যই। একবার ভেবে দেখুন তো, যখন কোনো আদর্শিক রাজনৈতিক দল তাদের নিজস্ব ভুল কৌশলের কারণে ক্রমাগত জনসমর্থন আর নেতাদের হারাতে থাকে, তখন কি তারা নিজেদের খোলনলচে বদলে নতুন করে ফিরে আসার সুযোগ পায়? নাকি সেই শূন্যস্থান চিরতরে তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো দখল করে নেয়? ঠিক তাই। রাজনীতিতে কি একবার হারানো বিশ্বাস আসলেই আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। এই প্রশ্নটা একান্তই শ্রোতাদের নিজেদের মতো করে ভাবার জন্য রেখে দিয়ে আজকের পর্বটাই এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থেকে এই গভীর বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী বিশ্লেষণে নতুন কোনো বিষয় নিয়ে।